আসসালামু আলাইকুম। আমন্ত্রণ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত সাউথ এশিয়ান টেলিভিশন চ্যানেল টিটির প্রতিদিন তার আয়োজন নিউজ ইনসাইডের সঙ্গে আছে আমি কাজী লুৎফুল কবির। আর আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ইকবাল কবির। ইকবাল কবির, আপনাকে আমন্ত্রণ। আহ, ধন্যবাদ আপনাকে। ইকবাল কবির, আমরা নিয়মিত যে আলোচনা করি সেটি হচ্ছে যে কোনো গণমাধ্যমে যে আসা সংবাদ এবং সমসাময়িক সংবাদগুলো অন্যান্য টেলিভিশন বা অনলাইনে। আমরা আজকে একটু আপনার সঙ্গে আলাপ করতেই চাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সরকারের পতনের পর, আওয়ামী লীগ সরকারের পতনের পর শুরু থেকেই যে বিষয়টি খুব ব্যাপকভাবে আলোচনায় আসছে সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকার গঠনের একেবারেই শুরুতে ধরতে গেলে বাংলাদেশে একটি বড় ধরনের ম্যাসেকার হয়েছিল, যার সঙ্গে আপনি যার সংবাদের সঙ্গে আপনি একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। যে ওই সময় যেসব গণমাধ্যমে আপনি কাজ করেছেন, সেই কাছ থেকে দেখেছেন, এবং ঘটনা যেদিন ঘটে সেদিনও আপনি খুব কাছে ছিলেন। সেটি হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, যেটি নরকীয় একটি ঘটনা ঘটেছিল, পিলখানা বিডিআর হত্যাকাণ্ড। এতদিন কিন্তু এই সম্পর্কে বাংলাদেশের মানুষ ক্ষোভে, অন্তরের ক্ষোভে ছিল, সেটির বহিঃপ্রকাশ করতে পারেন নাই। বা যারা এই ঘটনার অনেক কিছু জানেন, সত্যতা জানেন, অথবা যারা এই ঘটনার সঙ্গে ছিলেন, বাইরে থেকে দেখেছেন, দূর থেকে দেখেছেন, তারাও অনেক কিছু বলতে পারেনি। এখন অনেক ঢালপালা আহ, বেরিয়ে পড়ছে, অনেক কথা বেরিয়ে পড়ছে। ইভেন কি ওই সময় যিনি সেনাপ্রধান ছিলেন, তিনি দেশের বাইরে থেকে তিনিও কথা বলতে শুরু করেছেন, মইনুল আহমেদ। আসলে এরই মধ্যে আবার সরকারের গঠিত একটি তদন্ত কমিটি, তারাও কিন্তু গতকাল তারা প্রেস ব্রিফিং করেছেন। আসলে আমরা এই বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে সঠিক কোন লাইনে আমরা যেতে পারি, যেটা বলা হচ্ছে যে এখন তারা আবার বিচার করবেন। হ্যাঁ, সে কারণেই তদন্ত কমিটি গঠন হচ্ছে। আসলে সেনাবাহিনীও একটি তদন্ত করেছিল, সেই রিপোর্টটিও কিন্তু জাতি জানে না। তো আসলে বিডিআর হত্যাকাণ্ডের ভেতরে কি ঘটেছিল এটি তো আমরা আঁচ করতে পারি, কিন্তু এর পিছনে আর কি রহস্য আছে, বা হত্যাকাণ্ডের বিচারটা কিভাবে হবে, কোন দিকে যাবে, আপনার কাছে কি মনে হয় যে এত কথাবার্তা চলছে? বাংলাদেশের ইতিহাসে আহ, এই ধরনের এমন নির্মম হত্যাকাণ্ড আর দ্বিতীয় কোনো ঘটনা নেই। একই সঙ্গে আমাদের সশস্ত্র বাহিনী এবং আমাদের এই সীমান্তরক্ষী বাহিনী, দুটি বাহিনীকেই ধ্বংস করে দেয়া হয়েছে। অর্থাৎ আমাদের প্রতিরক্ষা সেক্টরটিকেই ধ্বংস করে দেয়া হয়েছে। আমাদের পতিত শেখ হাসিনার সরকারের যাত্রাটা শুরুই হয়েছিল ঠিক এভাবেই। যদিও তৎকালীন সময়ে বাণিজ্যমন্ত্রী তৎকালীন বাণিজ্যমন্ত্রী ফারুক সাহেব বলেছিলেন যে বিডিআর ঘটনার সাথে জঙ্গিরা জড়িত, কিন্তু তদন্ত রিপোর্টের মাধ্যমে কোথাও জঙ্গি কানেকশন পাওয়া গিয়েছে বলে আমরা আব্দুল কার আকান সাহেবের তদন্ত প্রতিবেদনে কোথাও এই শব্দটি পাইনি, যে জঙ্গি কানেকশন পাওয়া যায়নি। কিন্তু ও সময় এটাকে জঙ্গিদের সম্পৃক্ততার কথা বলা হয়েছিল। বিডিআর ঘটনা অত্যন্ত একটি স্পর্শকাতর বিষয়, কিন্তু সরকার ক্ষমতায় এসেছে মাত্র ১.৫ মাসের মাথায় এমন ঘটনাটি ঘটেছিল। এবং এটা এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এই সরকারের বিগত শেখ হাসিনার সরকারের বিদায়ের পরপরই বিডিআর জওয়ানরা জেগে উঠেছে, সেনা অফিসাররা জেগে উঠেছে। তারা প্রকৃত ঘটনা জানানোর জন্য, দেশবাসীর কাছে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য যার যার অবস্থান থেকে তারা ব্যাখ্যা করছেন। কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃতপক্ষে ভিতরে কি ঘটনা ছিল, কেন এমন হত্যাকাণ্ড ছিল, কারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমরা কিন্তু তৎকালের সরকারের গঠিত তদন্ত কমিটি, সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটি, কোনো তদন্ত কমিটির রিপোর্টই প্রকাশিত হয়নি, কিংবা আমরা জানিনি। জাতি আমার এটি দেশ এটি এটি সঠিকভাবে জাতি জানতে পারেনি, জানতে পারেনি না জানতে দেওয়া হয়নি। গতকালকে আমরা দেখলাম যে তৎকালীন সেনাপ্রধান যে মঈন আহমেদ সাহেব একটি বক্তব্য দিয়েছেন ওনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যম তা প্রচার করেছে। প্রথম পর্বটাই হয়তো প্রচার তিনি করেছে। তিনি অভিযোগ করেছেন যে হাসিনা সরকার তাকে সহযোগিতা করেননি তদন্তে। শুধু হাসিনা সরকারের সহযোগিতা ওনাকে করেননি সেটাও না, তদন্ত কমিটির সাথে যিনি লিয়াজো অফিসার ছিলেন, একজন কর্নেল, ওনার নামটা কি মনে করতে পারছি না আমি এই মুহূর্তে, তিনিও বলেছেন যে ওনাকেও সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। এবং এমন ওই ভদ্রলোক বলেছেন, যিনি তদন্তে ছিলেন, তিনি বলেছেন যে ২ দফায় তিনি তদন্তের রিপোর্টটি জমা দিয়েছিলেন, তখন তিনাকে বলা হয়েছে আমি যেভাবে বলছি সেভাবেই করে। আমি যেভাবে বলছি এটা উনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই বলেছেন, হ্যাঁ, যে প্রধানমন্ত্রী ওনাকে যেভাবে বলছি ওইভাবেই বলার জন্য বলেছি। শুধু এটাই নয়, সোহেল তাজ যখন আমেরিকা চলে গিয়েছিলেন ঘটনার সময়, সোহেল তাজও বলেছেন যে আমি প্রধানমন্ত্রীকে ফোন দিয়েছিলাম, তৎকালীন প্রধানমন্ত্রীকে, উনি আমাকে ধমক দিয়ে বলেছিলেন যে তুমি আমেরিকা থেকে বেশি বুঝো না, বিষয়টা আমি দেখতেছি।
আমি দেখতেছি। এই ঘটনার সঙ্গে যে তৎকালীন সরকার জড়িত ছিল, এতে কোনো সংশয় নেই। আমি নির্দ্বিধায় বলতে পারি যে সরকারের সংশ্লিষ্টতা, সরকার প্রকৃতপক্ষে যদি সরকার এই ঘটনার সাথে জড়িত না থাকতো, তবে সরকার এই ঘটনার হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রকাশ করত, কারা সংশ্লিষ্ট আছে তারা প্রকাশ করত। বরং এই বিডিআর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুজন রাজনৈতিক ব্যক্তিকে ইনভলভ করা হয়েছে। এর মধ্যে প্রথমত আমি বলবো যে তৎকালীন হাজারীবাগ থানা আওয়ামী লীগের যে 22 নম্বর ওয়ার্ড, তোরাবালির 22 নম্বর ওয়ার্ডের তোরাবালির কথা সভাপতি বলছেন ছিলেন আপনি? তোরাবালি এই ঘটনার মূলত সৈনিকদের দাবি দেওয়া নিয়ে উনি লিয়াজো করতেছিলেন একজন পুরনো পুরনো বিডিআর জওয়ান হিসেবে। উনি বিডিআরদের পক্ষ থেকে এটা লিয়াজো করছিলেন। এটা এটা জনাব ইকবাল, আমি বলি যে যেটি বলা হচ্ছে এখন সংবাদ মাধ্যমে এসেছে, অনেক তথ্য এসেছে, তার মধ্যে একটি হলো যে তোরাবালি বিডিআর জওয়ানদের নানা দাবি দাবা নিয়ে কয়েক দফায় তিনি নাকি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, এরকম একটি কথা উঠেছে। আপনার কাছে কি এটি মনে হচ্ছে এই বিষয়টি? তোরাবালি আমার বাসা ওই একই ওয়ার্ডে। আমিও হাজারীবাগের আমার বাসা, বিডিআর প্রতিবেশী আমরাও। তোরাবালি সাহেব কথা বলেছেন সরকারি দলের এমপি হওয়ার নির্বাচনের আগেই। তাপস সাহেব যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তখন ওনার সাথে বৈঠক করেছেন। উনি বিরোধী দলের যে সংসদ সদস্য প্রার্থী ছিলেন নাসিরউদ্দিন পিন্টু, ওনার সঙ্গেও দেখা করেছিলেন। কিন্তু আমি যতটুকু জানি নাসিরউদ্দিন পিন্টু বলেছিলেন যে বিডিআর আমার কোনো নির্বাচনী এলাকায় বিডিআর পড়েনি, আমি বিডিআর এর বিষয়ে এই বিষয়ে আমি আপনাদের এই দাবি দেওয়া নিয়ে আমি এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না আপনাদের সাথে। জনাব ইকবাল, আমি আরেকটা বিষয়ে একটু উল্লেখ করতে চাই আপনাকে। আমরা কিন্তু গত 15 বছর, যদিও আমরা সাধারণ মানুষ অনেকেই মনে করেছে যে এটি সরকার, যে সরকার ছিল তাদেরই এখানে হাত রয়েছে। আবার কেউ কেউ কখনো কখনো বলা হয়েছে যে আন্তর্জাতিক কোনো চক্রান্ত কিনা এর মধ্যে আছে, অনেক কথা হয়েছে। কিন্তু এখন এসে আবার বোঝা যাচ্ছে, যেটি বলা হচ্ছে যে যারা হত্যাকাণ্ডে কিলিং মিশনে যারা জড়িত ছিল তাদেরকে বিশেষ বিমানে করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কিন্তু এখনকার কথার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে হত্যাকাণ্ডে বা কিলিং মিশনে যারা জড়িত ছিল তারা কেউ কিন্তু বাইরের কোনো দেশের ব্যক্তি নয়, তারা আমাদেরই দেশের, এবং তারা বিডিআরেরই জওয়ান। কিন্তু আবার বিডিআর এর তরফ থেকে সম্প্রতি যেসব বিডিআর এর জওয়ানদের পরিবার থেকে যেসব বলা হয়েছে, এটি বিডিআর হত্যাকাণ্ড ছিল না, এটি পরিকল্পিত সেনা অফিসার হত্যাকাণ্ড ছিল। বিডিআর হত্যাকাণ্ড প্রকৃতপক্ষেই বিডিআর বিদ্রোহের নামে, বিডিআর বিদ্রোহ ছিল না, এটা বিদ্রোহের নামে সেনা। সেনা হত্যাকাণ্ডেরই বিষয়টি ছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর দাদাও বলেছিলেন যে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের জন্য এয়ারপোর্টে একটি বিমান অপেক্ষা করছিল। আধা ঘন্টা 2 ঘন্টা অপেক্ষার পর সেই বিমানে তাদেরকে বাহিরে পাঠিয়ে দেওয়া হয়েছিল মধ্যপ্রাচ্যের কোনো দেশে, এমন রাজনৈতিকদের কাছ থেকে আমরা বক্তব্য শুনেছিলাম। প্রকৃতপক্ষে এই শেখ হাসিনার সরকারের বিদায়ের পর বিডিআর হত্যাকাণ্ড নিয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে বক্তব্য আসছে। এই বিষয়টাকে এখনো সরকার উপলব্ধি করেছে কিনা আমার জানা নেই। বর্তমানে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি বিডিআর এর ডিজি ছিলেন এবং তিনি সেনাবাহিনীর তদন্তটির দায়িত্বে ছিলেন। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এই তদন্ত রিপোর্টটি নতুন করে তদন্ত করার জন্য উনি এটার সাথে জড়িত ছিলেন। কিন্তু এখানে সেনাবাহিনীর যারা স্বজন হারিয়েছেন তারা একরকম বক্তব্য দিচ্ছেন বিডিআর পরিস্থিতি নিয়ে, আবার বিডিআর এর যারা জওয়ান ছিলেন, যারা ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় তাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে, তারা সরকারের পক্ষে সাক্ষী দেন নাই, এই কারণে তাদেরকে মামলায় জেল জরিমানা দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে তাদের। অনেকে 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 অনেক রাত বিরাতে নিহত হয়ে গেছেন, আমরা খবর পেয়েছি, গুম হয়ে গিয়েছেন। এবং 47 জন, আমি যতটুকু জানতে পেরেছি যে 47 জন বিডিআর জওয়ানকে হার্ট অ্যাটাকে মৃত্যুর কারণ হিসেবে তাদের উল্লেখ করা হয়েছে। 47 জনই বিডিআর, তারা পরিশ্রমী, তারা দেশের যোদ্ধা, তারা কি 47 জন লোক হার্ট অ্যাটাক করে মারা যাবে এটা বিশ্বাসযোগ্য? ফিজিক্যাল ফিটনেস ছাড়া তো কোনো বিডিআর কে চাকরিতে রাখার কথা না, তারা সবাই হার্ট অ্যাটাক করে মারা যায় কিভাবে? এটা একটা প্রশ্ন। এক বিডিআর এর ডিএডির সন্তান আব্দুল আজিজ, উনি একটি মামলা করেছেন প্রথম বিডিআর হত্যা নিয়ে। এটাই আব্দুল আজিজের ওই ডিএডি রহিম সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং ওনার সন্তানের সঙ্গে আমি কথা বলেছি, আব্দুল আজিজের সঙ্গে। উনি বলেছেন যে ঘটনার সময় সবাই তো বিডিআর এর পোশাক পরা ছিল, এখানে কে সেনা অফিসার কে কি এটা শনাক্তর কোনো সুযোগ ছিল না। ওনার বাবা ছিলেন
বিডিআর এর সহকারী পরিচালক। তো ওই তাদের ব্যাজ, যে ব্যাজ ছিল, ব্যাজ দেখে দেখে তাদেরকে আক্রমণ করা হচ্ছিল। এই ডিএডি রহিম সাহেবের উপর 5 জন বিডিআর আক্রমণ করেছিল তাকে হত্যার উদ্দেশ্যে। তখন অন্যান্য সহকর্মী যারা ছিলেন তারা বললেন যে উনি তো আমাদের বিডিআর, কিন্তু যারা আক্রমণ করেছিলেন তাদেরকে তারা চিনেন না, অথচ তাদের গায়ে বিডিআর এর পোশাক ছিল। এতে করে ডিএডি আব্দুর রহিম সাহেবের সন্তানদের সন্দেহ যে বহিরাগতরা হয়তো বিডিআর এর পোশাক পরেই সেখানে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তাদের বিশ্বাস এই সরকার, এই প্রকৃতপক্ষে যদি সরকার এই ঘটনার সাথে ইনভলভ না থাকতেন কিংবা সরকারের কোনো ইন্ধন না থাকতো, তাহলে সরকার অবশ্যই এই তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করতেন। এবং সরকার এখানে আরেকটি কাজ করেছিলেন, যেটা সেখানে তোরাবালির ইনভলভমেন্ট পাওয়া যায় আওয়ামী লীগ নেতা, সেটাকে কাভার দেওয়ার জন্য সেখানে বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুকে ইনভলভ করা হয়। অথচ নাসিরউদ্দিন পিন্টু বিডিআর ঘটনার সাথে কোনো রিলেটেডই ছিলেন না। সেখানে বিডিআর এর যে ডিজি ছিলেন পরবর্তীতে তদন্তকালীন সময়ে যিনি তদন্ত করেছিলেন মঈন সাহেব, আতিক সাহেবের ভাই মঈনুল ইসলাম সাহেব, উনি বলেছেন যে আওয়ামী লীগের ছেলেপেলেরা মিছিল করেছে, ভারত এটার সাথে জড়িত। আমার বক্তব্য না, ওনার বক্তব্য। মিছিল করেছে আওয়ামী লীগের সন্তানরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, আর মামলা দেওয়া হয়েছিল নাসিরউদ্দিন পিন্টুকে। এবং নাসিরউদ্দিন পিন্টু মৃত্যুবরণ করেছিলেন বিডিআর হত্যা মামলার সাজা নিয়ে। কিন্তু এটাকে আমার ধারণা যে সরকার এটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু আওয়ামী লীগের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে, এই কারণে এখানে বিএনপিকেও জড়ায় দেওয়া হয়েছে, যাতে দুই দলের ইনভলভমেন্টটা এখানে প্রচার করা যায় যে দুই দলই জড়িত ছিল, অথচ পুরোপুরি আওয়ামী লীগ সম্পৃক্ত ছিল। আরো আলাপ করবো, আলাপ আছে। দর্শক, বিরতির সময় হয়েছে, আমরা গিয়ে ছোট্ট একটি বিরতি নিতে যাই। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। কার্বন লেজার ফেসিয়াল আপনার ত্বকের মেচতা, পিগমেন্টেশন, ফ্রিকেলস, ব্রণের দাগ ও গর্ত কমায়। তাছাড়া ত্বকের কোলাজেন বৃদ্ধিকে উদ্দীপিত করে, ত্বকের গঠন উন্নত করে। গ্লো আপ উইথ কনফিডেন্স। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম। বিরতির পর আবার ফিরে এলাম নিউজ ইনসাইডের সঙ্গে। আছে আমি কাজী লুৎফুল কবির, আর আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ইকবাল কবির। ইকবাল কবির, আমরা বিরতির সময় যে আলাপ করছিলাম বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে, একটি তথ্য আমি আপনাকে একটু জানাতে চাই। আপনি বলছিলেন, ওখানে আপনি ফিরবেন আশা করি। সেটা হচ্ছে যে কর্নেল জামান, যিনি বেঁচে ফিরেছিলেন পিলখানা থেকে, তিনি কিন্তু তখনও কিছু বিবৃতি বা কিছু বক্তব্য তিনি দিয়েছিলেন গণমাধ্যমের কাছে। এখনো তিনি বেশ কিছু অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। কর্নেল জামান বলেছিলেন যে তাকে যখন বারবার মারবার কথা বলে বলে বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন, এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছেন, এক পর্যায়ে ওনাকে একটি টয়লেটের কাছে নেওয়া হয়েছে। তখন তিনি সেখানে, তার সঙ্গে দেখা হয়েছিল ডিএডি রহিম এবং ডিএডি তৌহিদের সঙ্গে, এবং তিনি দেখেছিলেন নাকি তাদেরকেও সেখানে বন্দি করে রাখা হয়েছে। আবার কিছুক্ষণ পরে তাদেরকে আরো কিছু সৈনিক এসে আবার নিয়ে গেল, এবং তখন নাকি তারা বলে গেছিলেন যে তারা গণভবনে যাচ্ছেন। গণভবন মানে তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার জন্য যাচ্ছেন, আই মিন যমুনায় যাচ্ছেন। তখন তিনি যমুনায় ছিলেন। আসলে রহস্যটা কি? যেমন আমি যদি বলি, মইনিও বলেছেন যে অনুমতি না পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে পারেনি র্যাব। তারপরে তিনি আবার গণমাধ্যমকে দোষী করেছেন যে গণমাধ্যমে বিদ্রোহের লাইভ কাভারেজ করবার কারণে সেটি নেতিবাচক তা ছড়ায় এবং এটা প্রভাব পড়ে। আসলে রহস্যটা কি, একটু আপনি যদি ক্লিয়ার করেন। আসলে এই রহস্য উদ্ঘাটন করতে হলে এখন একটা নির্দলীয় সরকার, অন্তর্বর্তীকালীন এই সরকার কোনো দলের পক্ষের হয়ে কাজ করছেন না, ওনারা রাষ্ট্রের জন্য কাজ করছেন। এখন যদি একটা তদন্ত কমিশন গঠন করা হয়, যারা কারাগারে আটক আছেন তাদেরকে যদি মুক্তভাবে কথা বলার সুযোগ দেওয়া হয়, যারা বিডিআর এর চাকরিচ্যুত বাহিরে আছেন তাদেরকে সবাইকে যদি মুক্তভাবে কথা বলার সুযোগ দেওয়া হয়, সেনা অফিসার যারা জীবিত আছেন, ওই যেমন কামরুজ্জামান সাহেব বলেছেন, আমার যতটুকু মনে পড়ে কামরুজ্জামান সাহেব তৎকালীন সময়ে বিডিআর থেকে মুক্তি পাওয়ার পর, যদি আমার স্মৃতিতে কোনো ভুল না হয়ে থাকে, উনার এই বিবরণটা আমার এখনো মনে আছে যে উনি বলেছিলেন যে আমি ওই যে টয়লেটের পাশে যে বিবরণ বলেছিলেন যে বিডিআর 5 নম্বর গেট দিয়ে এশ কালারের একটা মাইক্রোবাস ঢুকলো, দেখলাম ওটা থেকে কিছু বক্স নামানো হচ্ছে। ওনার ধারণা যে ওইটায় কোনো এমুনেশন ছিল,
কিছু গোলাবারুদ নামানো হয়েছিল। তৎকালীন সময়ে উনি আবার এনটিভি সহ আবার আবার ওই কয়েকটা গাড়ি ইন্টারভিউতে ওই বলেছিলেন। গাড়িটা যিনি চালাচ্ছিলেন তিনি আবার ওনারই জামান সাহেবেরই এক সময় দায়িত্ব পালন করেছেন, কাছাকাছি ছিলেন একজন ড্রাইভার, এটাও তিনি বলেছিলেন। এটিও তিনি বলেছেন। তা ওই সময়ের সেই ইন্টারভিউটার কথা আমার মনে আছে, কিন্তু ওই সময়ের বিবরণ উনি যে বিবরণটি দিয়েছিলেন, কিন্তু এখন উনি প্রেস ব্রিফিং এ যে বিবরণটা দিলেন, এটার মধ্যে কিছু আমি পার্থক্য দেখেছি। উনি এখানে যদি সেনা অফিসারদের কিলিং এর টার্গেটই থাকে, তাহলে উনি এতবার বেঁচে গেলেন কিভাবে? আমারও তাকে প্রশ্ন তাই। একবার, দুইবার, জামান তিনবার সাহেব তাকে বারবারই ওনাকে উনি বলছেন বারবার, যে ওনাকে নেওয়া হয়েছে, হ্যাঁ, অমুক জায়গায় নেওয়া হ্যাঁ, হয়েছে, মেরে ফেলবে বলা হ্যাঁ, হয়েছে। আবার যারা নিয়ে যাচ্ছে তাদের সামনে থেকে আরেকটি গ্রুপ এসে বলেছে একে এখনো হ্যাঁ, বাঁচিয়ে রাখা হয়েছে, কিন্তু একবার কিন্তু উনাকে শেষ উনা- মুহূর্ত পর্যন্ত কেন বাঁচিয়ে রাখা হলো, এর উনার এর এই রহস্যটা কি? বক্তব্যটা এখানে আমার বিশ্বাসযোগ্য মনে হয়নি। হয়তো উনি এত বছর পর, একটা 15-16 বছর পরে উনি বক্তব্যটা দিয়েছেন, হয়তো এখানে উনি সব স্মৃতিটা হয়তো ভালোভাবে মনে করতে পারেননি, এটাও হতে পারে। না ও কিন্তু এখন উনি যে এই বক্তব্য দিচ্ছেন ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে যে গল্পটি, এটি কিন্তু আগে যেভাবে দিয়েছেন একইভাবেই বেরিয়ে এসে যে গল্পটি বলেছেন, যে তথ্যটি দিয়েছেন সেটি আর এখনকার তথ্যের মধ্যে খুব একটা গরমিল নেই। কিন্তু উনি বিস্তারিত কিন্তু উনি বলতে পারছেন না। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে হয়তো ওনারা যারা ভিতরে ছিলেন তারা এই ঘটনার অনেক কিছু হয়তো জানেন না, সেই কারণে হয়তো ওনারা বলতে পারছেন না। মানে আমি বলছি ঘটনার পেছনের ঘটনা জানেন না। কিন্তু এ, এ, তিনি আবার যেটি বললেন যে ডিএডি রহিম এবং ডিএডি তৌহিদের কথা, যে তারাও বন্দী ছিলেন, তার মানে তাহলে কি এই মানুষগুলো তাহলে এই ঘটনার সঙ্গে জড়িত নয়, যারা নেতৃত্ব দিলেন, যারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন? হ্যাঁ, তারা যদি বন্দী থাকে, তাহলে ধরে নিতে হবে এখানে কোনো তৃতীয় পক্ষকে লিঙ্ক করেছে, যার ফলে ওরা প্রকৃত বিডিআর ছিল। এবং ডিএডি রহিম সাহেবের কথা যদি বলে থাকেন, আমি জানি না রহিম সাহেবের কথা বলেছেন কিনা, তহিদ সাহেব মুক্তিযোদ্ধা এবং ডিএডি রহিম সাহেবও মুক্তিযোদ্ধা, দুজনেই মুক্তিযোদ্ধা। ওদেরও যদি বন্দি করে রাখা হয়, তাহলে তো ওরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। তাহলে তাদেরকে হত্যাকাণ্ডের অভিযোগে কেন ফাঁসি দেওয়া হয়েছে? এবং ডিএডি হ্যাঁ, রহিম সাহেবকে, কারণ জামানের কথার পরিপ্রেক্ষিতে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, তিনি ওনার বলেছেন বক্তব্যের যে তিনি যে ওনার ওই বক্তব্যের রেশ ধরেই আমি বক্তব্যের রেশ বলছি, ধরে রেশ তিনি ধরেই যেমন বলছি। বলেছেন যে ওনাকে যে বাথরুমের কাছে নিয়ে গিয়ে বন্দি করার চেষ্টা করা হয়েছিল সেখানে উনি গিয়ে ওনাদেরকে দেখতে পেয়েছেন বন্দি অবস্থায়, এবং তারা বলেছে এক পর্যায়ে আবার আবার আরেকটি গ্রুপ এসে তাদের দুইজনকে নিয়ে যাচ্ছে, তখন তারা জানালো যে বললো যে স্যার আমরা আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা এই প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে যাচ্ছি। তাহলে দাঁড়ালো কি বিষয়টা? কিন্তু উনি যে সময়টা উল্লেখ করেছেন, এটা 12টার পরে কিংবা দুপুরের পরে, কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তরে তো গিয়েছিলেন ওনারা বিকেলের দিকে। কাজে এখানেও তো ওনার বক্তব্যের সাথে কিছুটা গরমিল পাওয়া যাচ্ছে, টাইম মিলছে না, কিংবা টাইম হয়তো, না হয়তো ওই সেখানকার পরিস্থিতি উনি যখন বেরিয়ে বলেছেন বা কিংবা এখনো এখানে, বলছেন সেটি হয়তো সময় ঘড়ি দেখার সুযোগ হ্যাঁ, ছিল না, এটা সুযোগ হয়তো ছিল না। বলার তারপর সুযোগ হয়তো নেই। ওনাকে নিয়ে যাওয়া হয়েছে বলে যে নিয়ে যাচ্ছি, তারপর হয়তো অন্য কোথাও নিয়ে ওনাদেরকে আটকে রাখেছিল, তারপরে হয়তো বিকেলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আমি এটাও শুনেছিলাম যে ডিএডি তৌহিদ সাহেব তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন, জি। এবং ওইখানে তো এটাও প্রচার করা হয়েছিল যে ডিএডি তৌহিদ সাহেবকে ভারপ্রাপ্ত ডিসি করা হয়েছিল, হুম। কিন্তু তদন্ত কমিশন এই ধরনের কোনো প্রমাণ পায় নাই, কাগজ কলমের প্রমাণ পায় নাই, কিছু পায়নি। কিন্তু বিডিআর জওয়ানদেরকে হয়তো সন্তুষ্ট রাখার জন্য, তাদেরকে দমন করার জন্য, তাদেরকে নিবৃত্ত করার জন্য, কিংবা বিদ্রোহ থেকে শান্ত করবার জন্য, শান্ত করার বিদ্রোহকে জন্য স্বাধীন। হয়তো ওই সময় প্রাথমিকভাবে এই কাজটা করা হয়েছে, না তোমাদের এটা একজনকে আমরা হ্যাঁ, করেছি। এটি কিন্তু কারণ হলো যেহেতু বলা হচ্ছিল, যেটি আমরা তখন জানি যে ডাল ভাত কর্মসূচিটাকে কেন্দ্র করে, আর যেহেতু ডাল ভাত কর্মসূচির ব্যাপারে যারা নন কমিশন, যারা অফিসার নয়, তাদের ভিতরে একটি ক্ষোভ ছিল, সেই কারণেই তা বলা হচ্ছে যে তাদের পক্ষ থেকে একজনকে নেতৃত্বে আনা হয়েছে এবং তাদের দাবিও শোনানো গেছে। তারপরে যেটি কর্নেল জামান সাহেবও বলেছে যে ওনাকে যখন বারবার নিয়ে যাওয়া হচ্ছিল তখন বলা হচ্ছিল যে মানে সারা জীবন তোরা আমাদেরকে সিঙ্গেল লাইনে হাঁটতে বলেছিস, এখন তুই সিঙ্গেল লাইনে হাঁট, এরকম কিছু কথাও এসছে কিন্তু। আমি বিডিআর এর বিভিন্ন জওয়ানরা বিভিন্ন সময়ে যখন বাইরে বেরিয়ে আসতো, তারা এই যে ডাল ভাত কর্মসূচি, যেমন আমাদের এলাকায় তারা চাল বিক্রি একটা করতে শোরুম আসতো, ছিল সেখানে, চাল বিক্রি করতে ডাল আসতো, ভাত শোরুম না, কর্মসূচি। বিভিন্ন কমিউনিটি সেন্টার গুলিতে তারা ট্রাক সেলের মতো নিয়ে আসতো, হ্যাঁ, তারা সেটিও সেল ছিল। করতো। তাদের মধ্যে ক্ষোভটা ছিল যে সেনা অফিসাররা আমাদের যে চাউলের যে বস্তা আছে, বস্তার ওজন সহ আমাদের দিয়ে দেয়। তা আমরা বস্তার ওজনটা তো আমাদের 2.5 কেজি 3 কেজি বাদ দিতে হয়, এই টাকাটা তো আমাদের পকেট থেকে পড়তে হয়। এইভাবে তারা বিভিন্ন অসন্তোষ তৈরি করা হয়েছিল তাদেরকে ডাল ভাত কর্মসূচি নিয়ে। আর তোরাব আলী সাহেব ওদের ডাল ভাত কর্মসূচি তো তদন্ত কমিটির মাধ্যমে বেরিয়ে আসছে, যেহেতু কর্নেল মুজিবুর রহমান ছিলেন ডাল ভাত কর্মসূচির মেন, ওনার বাড়ি কিন্তু ফরিদপুর, এবং প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার মনে আছে স্পষ্ট, যে প্রধানমন্ত্রী সরোয়ার্দী উদ্যানের জনসভায় বলেছিলেন যে এই বিডিআর বিদ্রোহে যারা মারা গেছে এর মধ্যে তো অধিকাংশই আমাদের আওয়ামী লীগের সমর্থক ছিলেন।
এরকম উনি একটা এই কথা কথাও তিনি বলেছেন, বলেছেন এই কথা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন। তো আওয়ামী লীগের সমর্থকদের আমরা কেন মারবো? এতে করে যে সরকারের উপর যে দায়টা চলে আসছে, এটার উনি একটা জবাব দেওয়ার হয়তো চেষ্টা করেছিলেন ওই বক্তব্যের মাধ্যমে। জনাব ইকবাল, আপনি যেমন বলছিলেন যে ডাল ভাত কর্মসূচির কথা, যে এটি একমাত্র বিষয় নয়, একটি প্যাকেজ প্রোগ্রাম ছিল। আহ, আসলে যে জিনিসটি এখন বেরিয়ে আসা দরকার, যে আসলে প্রকৃত রহস্যটি কি, সেটি কি আসলে বেরিয়ে আসবে বলে আপনি বিশ্বাস করেন? মনে হয় এই মুহূর্তে এটি সম্ভব? কারণ আমি এই কারণেই আপনাকে কথাটা বললাম। একটি কথা কিন্তু সবসময় অতীতেও ছিল, এখনো আছে। কথাটি থেকে কিন্তু মুক্তি পায়নি এই ঘটনাটি, এই সংঘটিত ঘটনাটি। যদিও এখন আমরা খুব বুক ফুলিয়ে বলতে পারছি যে সেই সময়কার সরকার সরাসরি জড়িত ছিল, সরকার প্রধান জড়িত ছিলেন, বা সরকার প্রধানের যে প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন তিনি জড়িত ছিলেন, নানাভাবে বলছেন। যিনি তখন সেনাপ্রধান ছিলেন তিনিও তাকে রক্ষার জন্য, তিনি তার দোষ ত্রুটি তার নেই, তিনি অসহায় ছিলেন এটি প্রমাণ করবার চেষ্টা করছেন। কিন্তু সেই সঙ্গে একটি কিন্তু কথা কিন্তু তখন থেকে এখন পর্যন্ত আছে, সেটি হচ্ছে কোনো একটি পার্শ্ববর্তী দেশের কথা আছে। এ- এ- আসলে রহস্যটা কোথায়? এখন কি সম্ভব এরকম, যদি আসলে দেশ জড়িত থাকে, কোনো একটি দেশের পলিসি জড়িত থাকে, তাহলে কি এটি সঠিক উদ্ঘাটন হয়ে বেরিয়ে আসবে কোনো কিছু? আমি আগেও বলেছি যে বর্তমান সরকার কোনো দলীয় সরকার নয়। আহ, বর্তমান সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী যে ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস স্যার, বহির্বিশ্বে উনার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। উনি যদি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিকভাবেও জাতিসংঘের সহায়তা, যদি উনি কোনো সুযোগ থাকে, অপশন থাকে যে নিরপেক্ষ একটা তদন্ত করার ব্যবস্থা করেন, যেমন আমাদের গণহত্যার ব্যাপারে তারা তদন্ত করছেন, আমাদের ইন্টারনাল এই বিডিআর বিদ্রোহের নামে যে সেনা অফিসারগুলোকে হত্যা করা হয়েছিল, পাশাপাশি বিডিআর জওয়ানদেরও হত্যা করা হয়েছিল, যদিও এখানে শুধু সেনা অফিসারের কথাই বলা হয়, বিডিআর জওয়ানদেরকেও হত্যা করা হয়েছিল, কারণ 57 জন ছিল সেনা কর্মকর্তা, 74 জনকে হত্যা করেছিল, এর মধ্যে তো এমনকি বিচারের বিডিআর আছে। নামেও তো হত্যা করা হয়েছে বিডিআর জওয়ানদের। বিচারের নামে অনেককে হত্যা করা হয়েছে, আত্মহত্যা বলে তাদেরকে চালিয়ে দেওয়া হয়েছে, হার্ট অ্যাটাক বলে চালানো হার্ট হয়েছে, অ্যাটাক বলে চালিয়ে দেওয়া হয়েছে, বাথরুমে মারা গেছে বলে এরকম ঘটনা হয়েছে। বাথরুমেও মারা গেছে। সবচেয়ে বড় কথা হলো যে দরবার হলে যে উপস্থিত ছিলেন যে বিডিআর মসজিদের যে ইমাম, উনিও নাকি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলা হয়েছে। ওনাকে অনেকবার ইন্টারগেশন সেলে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন এই বিষয়টা এমন একটা স্পর্শকাতর বিষয়। আর এই সরকারের সময় এই প্রকৃত তদন্ত, উম, উম, তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসার যে সুযোগ আমাদের সামনে আসছে, যে এত বড় একটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের, এই সুযোগ আমরা আর কখনো পাবো না। আমি আমি আপনাকে এই জায়গায় এসে একটি প্রশ্ন করে শেষ করব, আমাদের সময় সব শেষ হয়ে এসছে। সেটি হচ্ছে যে, আমি যেহেতু বলেছি, এই আসলে আপনিও বলেছেন যে এটি একটি প্যাকেজ ছিল, তাহলে এই প্যাকেজের ভিতরে ওই সময় সরকার প্রধান এবং সরকার প্রধানের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তিনি যদি জড়িত থাকেন, এবং আওয়ামী লীগের নিচু স্তরের স্থানীয় পর্যায়ের নেতারা যদি পরিকল্পনা অংশীদার হয়ে থাকেন, এবং উপর থেকে যে পরিকল্পনা ছিল সেটি তৃতীয় পক্ষকে কাজে লাগানো হয়েছে দুপক্ষের পরিকল্পনার মাঝে দিয়ে, তো সেক্ষেত্রে এখন যে তদন্ত কমিটি হয়েছে তারাও কিন্তু বলেছেন একটি কথা, যে এখানে সেনাবাহিনীরও কিছু অফিসার জড়িত ছিল বলে তারা সন্দেহ করছেন, তাদের তদন্তে হয়তো আছেন, বা তারা আগামীতে হয়তো প্রকাশ করবেন, মত প্রকাশ করেছেন। যদি সেনাবাহিনীরও অফিসার জড়িত থাকে, সেই অফিসাররা এখনো সেনাবাহিনীতে আছেন কিনা, অথবা তারা রিটায়ারমেন্টে গেছেন কিনা, বা তারা জীবিত আছেন কিনা, তাহলে এটি কি আসলে খুব নিরপেক্ষভাবে আমাদের সামনে আসবে, জনগণের সামনে আসবে এই তদন্তটি? আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে বর্তমান সরকার যদি এই ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্তের উদ্যোগ নেন, অবশ্যই সব ঘটনা বেরিয়ে আসবে। তবে আমার বিশ্বাস যে এই তদন্তের মাধ্যমে আমাদের প্রতিবেশী দেশ বলে, কিংবা যে বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, তাদের নামটিও প্রকাশ হবে কিনা সেটা নিয়ে সংশয় থাকতে পারে, কারণ একটি দেশের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে এই ধরনের তথ্য প্রমাণ যদি হাতে পাওয়া না যায়। আর এই তথ্য প্রমাণ বিলোপ করার জন্য হয়তো প্রতিবেশী দেশ যদি ইনভলভ থাকে এটার সাথে, তারা নিজেরাই উদ্যোগ নিবে কিভাবে এটাকে চাপা দেওয়া যায়। এটাকে কেন্দ্র করে আমাদের দু দেশের মধ্যে সম্পর্কের একটা অবনতির আশঙ্কা রয়েছে মনে হয়। অবশ্যই। আমি যতটা না ভাবছি যে ভারতের এই অ্যাগ্রেসিভ মনোভাব,
আমাদের ডক্টর ইউনূস সাহেব যে দৃঢ়তার সঙ্গে ভারতের কাছ থেকে এবার আনার উদ্যোগ নিয়েছেন, শুধু আনা নয়, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য যদি উনি উদ্ঘাটন করতে যান, তবু ভারতের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। এক্ষেত্রে ভারতকে আপনি হয়তো আপনি কি বলতে চাচ্ছেন যে সে কারণেই ভারত একটু অ্যাগ্রেসিভ এখন, যে এই ধরনের অনেক কিছু চলে আসতে পারে? এখানে দুইটা বিষয় কাজ করতে পারে। প্রথমত হতে পারে তাদের যে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে, যে যদিও আমাদের চারপাশে আমাদের দেশের সঙ্গে যুদ্ধের কোনো অবস্থান নাই, এটা হয়তো বাক যুদ্ধ বলা যায়, কিন্তু আমার মনে হচ্ছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যে বার্তাটি দিয়েছেন যুদ্ধের জন্য প্রস্তুতি, এটা হয়তো যেহেতু আমাদের পতিত সরকারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এখন দিল্লিতে আছেন, ভারত সরকারেরই হেফাজতে আছেন, উনাদের লালন পালনে রক্ষণাবেক্ষণে আছেন, হয়তোবা উনি তার এই দেশে যারা দলীয় নেতাকর্মী আছেন তাদের মনোবল বাড়ানোর জন্য, চাঙ্গা করার জন্য উনি একটা বার্তা প্যাকেজ প্রোগ্রামের মতন চীন, সাবকন্টিনেন্টের বার্মা সবকিছুর সাথে সংযুক্ত করে বাংলাদেশের প্রসঙ্গ ইনভলভ করে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে, যাতে এই দেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তাদেরকে একটু চাঙ্গা হবে, মনোবল এই মনে বাড়ানোর হয় জন্য, মনোবল মনোবল বাড়ানোর বাড়ানোর জন্য জন্য। এই হয়তো ভারত তাদেরকে কোনো সহায়তা করবে, তাদের প্রধানমন্ত্রীকে হয়তো আবার বাংলাদেশে ফিরে আনার উদ্যোগ নিবে। এ কারণেই হয়তো ওই কথাটা বলার পেছনে রাজনৈতিক। রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে অসংখ্য আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ জনাব ইকবাল। আমরা আরেকদিন আরো হয়তো বিস্তারিত এই বিষয়ে, বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে আমরা কথা বলবো। আশা করি সেই পর্যন্ত আমাদের সঙ্গে দর্শক আমরা আহ, শেষ করব। শেষ করবার আগে আমরা একটি প্রত্যাশা করতে চাই এবং আমরা প্রত্যাশা করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত প্রয়োজন, যেটি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে এই বিডিআর হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর স্বজনরা, সেটির যেন একটি অন্তত ন্যূনতম একটি আশার ফল যেন তারা দেখতে পান। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই আমরা আবার আপনাদের সঙ্গে হয়তো আরেকটি বিষয় নিয়ে অন্য কোনো দিন দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন।